প্রথমবারের মতো বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ সহায়তা, সংকটে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে 20 কোটি মার্কিন ডলার। হেফাজত নেতা বাবুনগরী মামুনুলদের শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য দুদকে, খোঁজ হচ্ছে তাণ্ডবের বিদেশি অর্থায়নে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দী উপকূলের লাখো মানুষ, টেকসই বাঁধ নির্মাণের দাবি। প্রতি লিটারে এবার 9 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, চাল সবজির বাজারে স্বস্তি। হোয়াইট ওয়াশ এড়াল লঙ্কানরা, শেষ ওয়ানডেতে বড় হার টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৈদেশিক মুদ্রার সংকটে ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলার উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ। সোয়াপ বা মুদ্রা বিনিময় ব্যবস্থার আওতায় দেশটিকে 20 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়াটি সম্পন্ন হলে এটিই হবে বিদেশি কোনো রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ দেওয়ার প্রথম গৌরবোজ্জ্বল ঘটনা। দীপু সারোয়ারের রিপোর্ট। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে জেগে ওঠা একটি দ্বীপ রাষ্ট্র। চারদিকের সুনীল সাগর আর অপরূপ নৈসর্গিক শোভা নিয়ে ছড়িয়ে থাকা দ্বীপগুলোই দেশটির প্রধান সম্পদ। কিন্তু করোনার ভয়াবহতায় নেই বিদেশি পর্যটকদের আনাগোনা। এছাড়া দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত ও বৈদেশিক ঋণের চাপ তো রয়েছেই। এদিকে এবছরই প্রায় $4 বিলিয়ন ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কাকে। এই চাপ 73 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় ফেলেছে দেশটিকে। উত্তরণে রিজার্ভ বাড়ানোর কোনো বিকল্প নেই। ডলার পেতে তাই লন্ডন আন্তঃব্যাংক অফার্ড রেটের চেয়েও 2% বেশি সুদ গুনতে রাজি লঙ্কান সরকার। বন্ধুত্ব, সাথে রয়েছে ঋণের উচ্চ সুদ। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও বাংলাদেশের সামনে। তাই রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে দেয়া হচ্ছে 20 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক অন্য জায়গায় টাকা খাটালে যে সুদটা পেত তার চাইতে অন্ততপক্ষে তার বেশি % ইন্টারেস্ট সেখানে পাবে। আজকের বিদেশে ডলার বা ফরেন কারেন্সি লোন রাখলে, ফরেন কারেন্সি রাখলে পরে তেমন কোনো ইন্টারেস্ট ইনকাম হয় না। এই ক্ষেত্রে 2% বা তারও অধিক ইন্টারেস্ট ইনকাম হতে পারে। এদিকে বাংলাদেশ যত ডলার দেবে তার সমমূল্যের শ্রীলঙ্কান রুপি গ্যারান্টি হিসেবে জমা রাখবে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার আশঙ্কা থাকছে না। যেহেতু বাংলাদেশের রিজার্ভ লেভেল কমফোর্টেবল, যেহেতু 200 মিলিয়ন আমাদের জন্য খুব বিশাল বড় একটা দায়বদ্ধতা নয়, প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সরকার হয়তো সেগুলোকে বিবেচনায় নিয়েই শ্রীলঙ্কান সরকারের এই অনুরোধকে তারা এটা দিয়েছেন। বাংলাদেশের রিজার্ভ এখন $45 বিলিয়ন, আর শ্রীলঙ্কার রিজার্ভের পরিমাণ মাত্র $4.5 বিলিয়ন কাছাকাছি। সম্প্রতি চীনের সাথে $120 কোটি একটি চুক্তি সই করেছে দেশটি। এছাড়া ভারত থেকেও $100 কোটি পাওয়ার জোর প্রচেষ্টা চলছে। তবুও শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি দেখছেন না অর্থনীতিবিদরা। তবে ঋণের মেয়াদ বাড়ার পূর্বাভাস তাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এর কিছুদিন পরেই ডলার চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। বাংলাদেশ সরকারের কাছে শ্রীলঙ্কান সরকার এই সোয়াপ অ্যারেঞ্জমেন্টের জন্য বিশেষ রিকোয়েস্ট করেছিল এবং শ্রীলঙ্কান সরকার প্রথম যখন বাংলাদেশে এসেছিলেন তখনও এটা নিয়ে রিকোয়েস্ট করে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। জুনায়েদ বাবুনগরী মামুনুল হক সহ হেফাজতের অর্ধশত নেতার সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে হেফাজত নেতাদের 118 কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে এসেছে।
দীপু সারোয়ারের আরও একটি রিপোর্ট। তাণ্ডব, সহিংসতা আর সাম্প্রদায়িকতা ছড়িয়ে সমালোচিত হেফাজতের তহবিলের 18 কোটি টাকা তছরূপ হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অর্ধশত নেতার বিরুদ্ধে। অনুসন্ধানে নেমেই এমন তথ্য পেয়েছে দুদক। আরও তথ্য পেতে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। যাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে আছেন জুনায়েদ বাবুনগরী, আহমদ আব্দুল কাদের, মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, জালাল উদ্দিন ও মনির হোসাইন কাশেমির মতো নেতারা। দুদক সচিব জানান, হেফাজত নেতাদের সম্পদ অনুসন্ধানে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে বিভিন্ন জায়গার ভূমি অফিস আছে, এইসব জায়গায় যেখানে রিসোর্স থাকে তথ্য চেয়েছি। হেফাজতের তাণ্ডব সহিংসতায় বিদেশি অর্থায়নেরও খোঁজ রাখছে দুদক। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে অনেকেই দিশেহারা। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। এদিকে 2 দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। খুলনায় জোয়ারের পানিতে বন্দী 3 উপজেলার 6000 বাসিন্দা। কেউ বা আশ্রয় কেন্দ্রে, কেউ বা তলিয়ে যাওয়া ঘরের উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ সংস্কারের কাজ চলছে। থাকবার কোনো জায়গা নেই। আমাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চলে গেছে, ঘরের মাটি নেই, না খাই রয়েছে। ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। প্রতিটা ইউনিয়নের সরকারের পক্ষ থেকে 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে লন্ডভন্ড সাতক্ষীরার 24 ইউনিয়ন। ভেসে গেছে 5000 মাছের ঘের। প্লাবিত হয়েছে 70টির বেশি গ্রাম। মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল, কানাইনগর, চিলা, সুন্দরতলা, কলাতলা ও বুড়িডাঙ্গায় পানিবন্দী অন্তত 750 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতঘর। ভেসে গেছে 685টি মাছের খামার। বরগুনায় 17 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু পয়েন্ট ভেঙে যাওয়ায় পানিবন্দী শত শত পরিবার। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে নিম্নাঞ্চলের মানুষের। এদিকে দুর্গতরা জানিয়েছেন তাদের খোঁজ খবর নেয়নি কেউ। কোনো প্রশাসন, কোনো চেয়ারম্যান আইয়ে দেখে নাই যে তারা কিভাবে আছে। পয়েন্টগুলো অনেক মেরামত এবং প্লাস ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলমান রয়েছে। ভোলার বেশিরভাগ এলাকায় রয়েছে ঝড়ের ক্ষতচিহ্ন। পানিবন্দী পুরো দ্বীপের মানুষ। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে দিশেহারা অনেকেই। জেলায় 4500 কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। মারা গেছেন 2 জন। নিখোঁজ হাজারো গবাদি পশু। এছাড়া 15 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 30,000 মানুষ। শুকচর ইউনিয়নে জোয়ারের পানিতে ভেসে গেছে এক শিশু। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 2 দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া, পাটুরিয়া ও বাংলাবাজার, শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু করেছে। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় এ জনপদের মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। গেল 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 31 জন। এই নিয়ে মোট মৃত্যু 12,511 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে 497টি পরীক্ষাগারে 15,388টি নমুনায় নতুন করে আক্রান্ত 1,358 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,96,343 জনে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 9.30%। অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এই আহ্বান জানান। We strongly condemn Israel's illegal and belligerent actions against the Palestinians. Israel must end its continued illegal occupation, unlawful settlement activities and annexation. An independent and viable state of Palestine with East Jerusalem as its capital, living in harmony and peace side by side with the state of Israel.
UN Security Council must lead by meaningful and decisive actions. And finally, the Council should step up its efforts to address the root causes of the crisis and find a lasting solution based on the two-state solution framework, and not afterwards, now and tomorrow. ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় টিকটক হৃদয়সহ 6 জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার শহীদুল্লাহ। ভিকটিম ও আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে গতরাতে ওই তরুণীর বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। 2 সপ্তাহ আগে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর নির্যাতনের ছবি ভাইরাল হয়। বিষয়টি পুলিশ তদন্ত করে জানতে পারে নির্যাতনকারী টিকটক হৃদয় ঢাকার মগবাজারের বাসিন্দা, আর ভিকটিমও মগবাজারের ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ওই তরুণীকে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতের বেঙ্গালুর যৌনপল্লীতে বিক্রি করে হৃদয়। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে বেঙ্গালুর পুলিশ। এ ঘটনায় হৃদয়সহ জড়িত 6 জনকে গ্রেপ্তার করে তারা। এদিকে বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। পুলিশ বলছে বেঙ্গালুর পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল হাতিরঝিল থানায় হৃদয়কে প্রধান আসামি করে এবং অন্যান্য আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন পর্নোগ্রাফি আইনে এবং মানব পাচার আইনে। আমরা জেনেছি এই ঘটনায় জড়িত সবাইকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভিকটিম এবং আসামিদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এদিকে টিকটক হৃদয় ও তার এক সহযোগী বেঙ্গালুর পুলিশের গুলিতে আহত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আরও এক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 9 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 153 টাকায়। দাম বেড়েছে পেঁয়াজ এবং ভারতীয় মসুরি ডালের। তবে চাল এবং মুরগির দাম কমে যাওয়ায় স্বস্তিতে ক্রেতারা। এদিকে সবজির বাজার স্থিতিশীল। মিনালা দেবা রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে বেড়েছে ক্রেতা সমাগম। তবে সপ্তাহের ব্যবধানে আরেক দফা দাম বেড়েছে ভোজ্য তেলের। 144 টাকা তেল শনিবার থেকে লিটার প্রতি বিক্রি হবে 153 টাকায়। ইন্ডিয়ান মুসুর ডালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এভাবে তেল ও ডালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। গেছে কালকে শুনছি কোম্পানির দাম বেশি তেলের, তো আমরা গায়ে যা রেট তা বিক্রি করতেছি এখন তেল। ইন্ডিয়ান মুসুরি কেজিতে 10 টাকা বাড়ছে, আর আপনি দেশি মুসুর ডালের দাম কম আছে। আগের যে দাম ছিল এখন ওই দামে আছে। তেলের দাম বাড়তেছে, এটা আসলে মোড়ার উপর খাড়ার ঘায়ের মতোই। এখন আমাদের মধ্যবিত্তের অবস্থা খুবই খারাপ। এরকম যদি বাড়তে থাকে তাহলে তো একটা সময় আমাদের সার্ভাইভ করে কঠিন হয়ে যাবে। পেঁয়াজের বাজারেও নেই স্বস্তি। আমদানি কম থাকায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা, আর ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহে ছিল 35 টাকা কেজি, এই সপ্তাহে 45 টাকা কেজি। মুগামে দাম বেশি। দিন দিন যদি ক্রমশ পেঁয়াজের দাম এমনি বৃদ্ধি পেতে থাকে তাহলে মধ্যবিত্ত আয়দের পেঁয়াজ খেয়ে তরকারি খাওয়া লাগবে না। এদিকে অন্যান্য মাছের দাম কিছুটা বাড়লেও ঊর্ধ্বমুখী নদী ও সাগরের মাছের বাজার। চাষের মাছটার দাম কম, আর নদীর মাছ আর সামুদ্রিক মাছ এগুলোর দাম বেশি। গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে সব ধরনের মুরগির। সোনালী মুরগি কেজি প্রতি 230 আর ব্রয়লার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার কারণে রাজস্ব আদায়ে চ্যালেঞ্জের মুখে এনবিআর, বাড়ছে বাজেট ঘাটতিও। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সামগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বলেন, পৃথিবীর বহু দেশে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। আর লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। জনগণ স্বাস্থ্যবিধি মানে না বলেই লকডাউন দিতে হয়। করোনার ভয়াবহতা বিবেচনায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন, সেটার জবাবটা কি আপনার কাছে?
আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শুক্রবার ভিডিও বার্তায় এই দাবি জানান তিনি। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেওয়া যায় না। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। দীর্ঘ সময় সরাসরি ক্লাস থেকে বঞ্চিত শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে অনাগ্রহের পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে বাড়ছে আসক্তি। এমন প্রেক্ষাপটে শিক্ষা ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে প্রায় 4 কোটি শিক্ষার্থীর একটি বড় অংশের। মহামারীর কারণে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েও গেল বছরের মতো দ্বিধায় দুলছে তারা। আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরাসরি ক্লাস এবং পরীক্ষায় অংশ নিতে না পারায় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় 4 কোটি শিক্ষার্থী দোদুল্যমান তাদের ভবিষ্যৎ নিয়ে। 14 মাসের শিক্ষা প্রতিষ্ঠান কয়েক দফায় খুলে দেবার ঘোষণাও শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায়। সর্বশেষ ঘোষণায় 13 জুন থেকে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত এসেছে। তবে বারবার প্রস্তুতি নিয়েও নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়াতে দ্বিধায় শিক্ষার্থীরা। করোনা মহামারী সময়টার মধ্যে আমরা বেশ একটা বন্দি দশার মধ্যে জীবন কাটাচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে একটা মানসিক অবসাদ, পড়াশোনার যে তাগিদটা সেটা আমরা আর পাচ্ছি না। 14 মাস ধরে আমরা সরাসরি পাঠদানের থেকে বঞ্চিত। আমরা আসলে অনলাইনে এবারই প্রথম ক্লাস করছি, তবু আমার মতে সেটা যথেষ্ট নয়। স্কুল কলেজ খুলবে কিনা নাকি আগের বছরের মতো অটোপাস হয়ে যাবে, আর সরকারও এ বিষয়ে আমাদেরকে কোনো গাইডলাইন দিচ্ছে না। প্যান্ডেমিকে আমরা কোনো পরীক্ষা না হওয়ার কারণে কোনো পড়ালেখা বাসায় মন বসে না। এভাবে আসলে আসল মেধা মূল্যায়নটা হবে কিনা এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব আর তৈরি হয়। অনলাইন ক্লাসে 30 থেকে 40% সাড়া পেলেও মোট শিক্ষার্থীর বড় অংশই এই কার্যক্রমের বাইরে। আপাতত হয়তো অনলাইন ভিত্তিক ক্লাস করছি, যেখানে 30 to 40% ছেলেমেয়েদের অংশগ্রহণ থাকে এবং বেশিরভাগ কিন্তু আমরা অনলাইন ক্লাসের অন্তর্ভুক্ত করতে পারছি না। অনিশ্চয়তার মধ্যে অভিভাবকরাও শঙ্কিত। আমরা অনেক চাপ দিতেছি, তবে আবার ভাবতে গেলে বোঝা যায় যে আমরা চাপ দিতেছি, ওরাই বা কী করবে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। মানসিক দ্বিধাগ্রস্তের মধ্যে দিয়ে আবার পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ছে। আবার প্রস্তুতি থাকার পরেও সময় ক্ষেপণের কারণে ফের প্রস্তুতি নেবার ক্ষেত্রে অনাগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। চেয়েছিলেন নারী উদ্যোক্তা হতে, কিন্তু পারেননি। উল্টো দেনার দায় নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। বলছিলাম নারায়ণগঞ্জের রেইনবো ফ্যাক্টরির মালিক হামিদার কথা। সন্ত্রাসীদের কারণে কারখানা বন্ধ থাকায় বেকার শত শত শ্রমিক। এরশাদ আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কারখানা রেইনবো ডাইং, মালিক হামিদা সালাম। বহুদিনের পুরনো এ কারখানার শুরু হামিদার শ্বশুরের হাত ধরে 70-এর দশকে। স্বামী আব্দুস সালামের আকস্মিক মৃত্যুর পর এটি চালানোর দায়িত্ব নেন ব্যবসায়ী জসিম উদ্দিন। শ্রমিক ও মালিকপক্ষের অভিযোগ, জসিম শর্ত ভঙ্গ করে মালামাল বিক্রি করায় কারখানা চালুর স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। জসিম একজন গুন্ডাপদের লোক, সে লোকজন নিয়ে আইসা প্রতিষ্ঠান দখল করতে চাইতেছে। ডাইংটা ছিল নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে লেটেস্ট। এই জিনিসগুলা ছিন্ন ভিন্ন করে মানে শত শত লোক গার্মেন্টসে কাজ করতো, সন্ত্রাসী বানিয়ে দিয়া প্রশাসনের কিছু লোকের ভুলভাল বুঝায় হুমকি দামকি রাখে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টসের প্রতি এত জোরদার, শত শত শ্রমিক কর্মজীবী মানুষ এখানে কাজ করবে, সেখানে একদল সন্ত্রাসী আইসা এই সম্পত্তি গ্রাস করতে চাইতেছে। নানানভাবে ভয়ভীতি দেখাইতেছে। আমরা এখানে কাজ করাই তাইলে আমাকে অবস্থায় হস্তনস্ত করা। এই মিলটা চালু করে দেয়, আমরা যাতে সবাই মিলে কাজ করে খাইতে পারি। মালিকদের অভিযোগ, প্রভাবশালীর হুমকিতে কারখানার আশপাশেও যেতে পারেন না তারা। বাবা মারা যাওয়ার পরে বেসিক্যালি আমার দাদার বাড়িতেও আমি যেতে ভয় পাই। আমার হাজার হাজার কর্মী ছিল, আমি নারী উদ্যোক্তা হয়েই চালাইতে চাইছি, কিন্তু আমি জসিমের জন্য আমি কিছু করতে পারতেছি না। জসিম মিয়া, মরুম সালাম সাহেব এবং অগ্রণী ব্যাংক 3 পক্ষই অবস্থানের কথাবার্তা। তারা যদি হেল্প চায় তাহলে আমরা হেল্প করবো অবশ্যই।
অভিযুক্ত জসিমউদ্দিন ক্যামেরায় কথা বলতে নারাজ, টেলিফোনে উল্টো দুষলেন মালিক পক্ষকে। আমি চাষড়া রেলগেট জামে মসজিদে মতোয়াল্লি, ওই আমার তো মাস্তানি করার কোনো জায়গা নাই, আমি তো ভিকটিম। স্থানীয়রা বলছেন কারখানাটি চালু হলে বহু বেকারের কর্মসংস্থান হতো। সরকারের কাছে আবেদন যেটা সন্ত্রাসকে মুক্ত করে এই মিলটা চালু করে, এই এলাকার মানুষ, বাইরের মানুষ যাতে এখানে কাজকর্ম করে খাইতে পারে। মালিকের হঠাৎ মৃত্যুর পর এই রেইনবো কারখানার দখল নেয় নারায়ণগঞ্জের একটি সন্ত্রাসী চক্র। তারপর থেকে শত শত শ্রমিক যেমন বেকার হয়ে পড়ে, তেমনি কারখানা ওয়াইজ পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার বাজেট প্রসঙ্গ। করোনার কারণে রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জের মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে আদায় লক্ষ্যমাত্রার 50%-এর কিছু বেশি। করোনা এখনও বিদ্যমান, তারপরেও 2021-22 অর্থবছরের বাজেটে রেকর্ড লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এনবিআরকে। বাড়ছে বাজেট ঘাটতিও। মেহেদী হাসানের রিপোর্ট। করোনায় স্বাভাবিক গতিতে চলছে না ব্যবসা বাণিজ্য, যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,30,000 কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই ফেব্রুয়ারি সময়ে আদায় হয়েছে 1,53,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে 2021-22 অর্থবছরের জন্য সম্ভাব্য 6,05,000 কোটি টাকার বাজেট আসছে। আর বাজেট অর্থায়নে 3,50,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা পাচ্ছে এনবিআর। অন্যান্য উৎস থেকে আরও 50,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য সরকারের। তারপরও ঘাটতি থাকতে পারে 2 লাখ কোটি টাকার উপরে, যা জিডিপির 6% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময়ে আয় বাড়াতে না পারলেও বিপুল ব্যয়ের চাহিদা মেটানোর বিকল্প নেই। ফলে বাজেট ঘাটতি কিছুটা বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। বিনিয়োগ থমকে আছে এবং এটা থমকেই থাকবে অনেকদিন, যতদিন পর্যন্ত না আমরা কোভিড থেকে বের হয়ে আসছি। এই সময়ে রাজস্বের প্রবৃদ্ধি খুব একটা যে হবে সেটা আশা করাটা কঠিন। যেটুকু কর স্বাভাবিকভাবে আদায় হয় সেটুকুকে নিয়েই বাজেট রচনা করা, এবং বাজেটে যদি ঘাটতি বেশি হয় তাহলে সেই ঘাটতিটা আভ্যন্তরীণ ঋণ নিয়ে মেটানো। আর রাজস্বের ভবিষ্যতে যাতে হয়, যাতে 3-4 বছর পরে আমরা রাজস্ব ব্যাপকভাবে পেতে পারি, সেই জন্য রাজস্ব খাতের ব্যাপক সংস্কার কার্যক্রমটা আগামী অর্থ বছরে থাকলে সবচেয়ে ভালো হবে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলছেন, এখন সংকট মোকাবেলাই সরকারের প্রধান লক্ষ্য। ব্যয় যতটুকুন প্রয়োজন করতে চায় সরকার। বড় বাজেট হবে এবং এর মূল উদ্দেশ্য হবে কোভিড থেকে রিকভারি ও পুনরুদ্ধার, এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি। করোনার কারণে বিপুল সংখ্যক মানুষের আয় কমে গেছে, তাই বাজারে মুদ্রার বাড়তি সরবরাহ মূল্যস্ফীতিকে উস্কে দেবে এমন আশঙ্কা নেই বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালীন গতানুগতিক বাজেট নয়, বরং আগামী 6 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত বলেও মত তার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এদিকে গত রাত থেকে খালেদা জিয়া জ্বরে আক্রান্ত বলেও এ সময় জানান মির্জা ফখরুল। মফিউর রহমানের রিপোর্ট। কেমন হওয়া উচিত এবারের বাজেট, এ বিষয়ে মতামত দিতে গুলশান কার্যালয়ে বাজেট আলোচনার আয়োজন করে বিএনপি। করোনাকালের এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়। এতে লিখিত বক্তব্য পেশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন অর্থ বছরে 6,02,880 কোটি টাকার বিশাল বাজেট প্রণীত হতে যাচ্ছে। এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলে মন্তব্য করেন তিনি। উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। সমালোচনা করেন চলতি অর্থ বছরের। বলেন, বছর শেষ হয়ে এলেও বাজেটের বিশাল অংশ এখনও খরচ করা যায়নি। এছাড়া স্বাস্থ্যখাত সহ নানা প্রকল্পের দুর্নীতিরও অভিযোগ করেন তিনি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49.9% এডিবি বাস্তবায়ন হয়েছে। এমনিতেই বরাদ্দ কম, তারপরে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। তাহলে এ বাজেটের অর্থ কি? নতুন বাজেট অর্থনীতির নীতিকৌশল হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল। বলেন,
বাজেটে সুশাসন, দুর্নীতি, অর্থের অপচয়ের বিষয়গুলোর সঠিক দিক নির্দেশনা থাকতে হবে। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসার দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি, কৃষি, গ্রামীণ ও কৃষি খাতের প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে ফোকাসে রাখতে হবে। ফোকাসের জায়গা হতে হবে প্রবাসী আয়। এই তিনটি বিষয়ের বাইরে আপাতত প্রবৃদ্ধির দিকে নজর দেওয়ার কিছু নেই। বাজেট আলোচনা শেষে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত। মেডিকেল বোর্ড চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি। বোর্ড বসবে আর এটার পরে তখন জানা যাবে যে আপনার এগুলা, এবং গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরোধী নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে সংক্রমণ বাড়ায়, ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা, 1 বছরের বিধিনিষেধ জারি। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদ। করোনায় গর্ভবতী মেয়েদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এ সময় বাসার বাইরে না যাওয়া ও ডেলিভারি হাসপাতালে করানোর পরামর্শ তাদের। করোনাকে সাথে নিয়ে চলতে হবে মাথায় রেখে মা ও শিশুকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান চিকিৎসকরা। ঘরে থাকি মা ও শিশুকে নিরাপদে রাখি, এই প্রতিপাদ্যে পালিত হলো এবারের নিরাপদ মাতৃত্ব দিবস। বিস্তারিত শাকের আর্য রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে মায়েরা মাতৃত্বের স্বাদ নেয়ার স্বপ্ন বুনছেন। এমন বিশ্ব বাস্তবতায় নতুন জীবনকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত হতে হবে, কারণ করোনাকালে লকডাউন সংক্রমণের কারণে জরুরি স্বাস্থ্যসেবা নিয়েও ভয়ে থাকেন মায়েরা। গর্ভ অবস্থায় যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার আশঙ্কাটাও বেড়ে যায়, বিশেষ করে যদি ফুসফুস আক্রান্ত হওয়ার কারণে রক্তে অক্সিজেন সরবরাহ কমে যায়, তখন এর দ্বারা গর্ভস্থ শিশুও কিন্তু প্রভাবিত হয়। যারা গর্ভবতী আছেন তাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলতে হবে, যে আমি কোথায় যাব, কিভাবে যাব, কোথায় ডেলিভারি করাবো, বা আমার ডেলিভারিটাই কি নর্মাল হবে নাকি সিজার লাগবে, তা কিন্তু আমরা এখন আর কোনো ইমার্জেন্সির মধ্যে পড়তে চাই না। করোনা মহামারীর সময়ে গত বছরই কয়েকটি হাসপাতালে পৃথক কর্নার করা হয়েছে বলে জানান ডাক্তার আয়েশা। করোনাকালীন সময়ে অন্তঃসত্ত্বা নারীরা যেন বাইরে বের না হন খেয়াল রাখতে হবে বলেও তিনি জানান। গর্ভবতী তারা অবশ্যই ঝুঁকিতে আছেন, তারা বাসায় ডেলিভারিটা করবে না, হাসপাতালে যেয়ে করবে, সেই ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থাপনার মধ্যে আছে। গর্ভবতী মায়ের করোনা উপসর্গ থাকলে আইসোলেশন শেষ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আইসোলেশনের সময় প্রসবের ব্যথা হলে প্রসূতি ইউনিটে দ্রুত যোগাযোগ করতে হবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক গবেষণায় আমরা দেখতে পাই, বাংলাদেশে করোনার সময়ে মাতৃমৃত্যুর হার 25 থেকে 30% বেড়ে গিয়েছে। আগে যেখানে 47% প্রসব বাড়িতে হতো, করোনাকালে সেটি 70% উন্নীত হয়েছে। একজন প্রসূতি মায়ের জন্য সবসময় চিকিৎসা ব্যবস্থা রাখা, অর্থ ও প্রয়োজনীয় অন্য সব হাতের কাছে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর্মি ফার্মা লিমিটেডের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার গাজীপুর জয়দেবপুরের শিমুলতলীতে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ইউরোপীয় পরামর্শক প্রতিষ্ঠান অ্যালোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে 100 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে কারখানা। এই প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, ভ্যাকসিন সহ অ্যাগ্রোভেট প্রোডাক্ট উৎপাদনের সুবিধা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। মিঠা পানির মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদী জুড়ে চলছে ডিম উৎসব। ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল সহ 9 প্রজাতির মাছ। নদীর 10 কিলোমিটার জুড়ে ডিঙি নৌকায় আহরণ করা হচ্ছে এসব মাছের ডিম। দেশের প্রাকৃতিক এই প্রজনন কেন্দ্র রক্ষায় আলাদা কর্তৃপক্ষ গঠনের কথা বলছে স্থানীয় প্রশাসন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। ঝড়, বৃষ্টি আর বজ্রপাত
দুর্যোগপূর্ণ এই আবহাওয়া যেন হালদাপাড়ের মানুষের জন্য আশীর্বাদ। প্রতি বছর অমাবস্যা আর পূর্ণিমার তিথিতে চৈত্র বৈশাখে মিঠা পানির বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। বৃষ্টি, ঝড়ো হওয়া আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের মধ্যেই মা মাছ ডিম ছাড়লেও এবার খরার কারণে ডিম ছেড়েছে মধ্য জ্যৈষ্ঠের ভরা পূর্ণিমাতে। হালদা নদীর গড়দুয়ারায় প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্য চাষিরা। নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে আগের মতো মা মাছ ডিম ছাড়ছে না বলে জানান স্থানীয়রা। বাঁধ কাটার কারণে নদীটা কমে গেছে। আগে একটা দূরত্ব বেশি ছিল, এখন দূরত্ব কমে গেছে, যার কারণে মাছের একটা আশ্রয়স্থল ছিল যে এখানে আগে। লবণাক্ত আসলে তো তেমন একটু মনের মধ্যে একটু দুর্বল হয়ে গেছে। একই কথা বলছেন হালদা গবেষক এবং জেলা মৎস্য কর্মকর্তারা। খুবই কন্ট্রোল এবং দূষণমুক্ত বলা যায়, যার জন্য জনগণ খুবই আশাবাদী যে তারা খুব ডিম পাবে। যে প্রতিবেশ ডিম ছাড়া মা মাছ প্রোটেকশন সবকিছু মিলে সর্বোচ্চ অবস্থানে আছে। ডিম দেরিতে ছাড়ার যেটা মূল কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি। প্রকৃতি আমাদেরকে সাপোর্ট করছে না। দেশের মিঠা পানির মাছের প্রাকৃতিক এই প্রজনন কেন্দ্রকে রক্ষা এবং মা মাছের অভয়ারণ্য গড়ে তুলতে সরকারিভাবে আলাদা কর্তৃপক্ষ গড়ে তোলার কথা বলছেন স্থানীয় প্রশাসন। যে হালদাকে যত্ন করে, হালদাকে সুস্থ রেখে, হালদার দখল, দূষণ, বালু উত্তোলন বন্ধ, মা মাছ নিধন বন্ধ করে হালদাকে যত্ন রাখতে পারি, তাহলে আমাদের ডিমের পরিমাণ বাড়বে, রেণুর পরিমাণ বাড়বে, আর যারা ডিম সংগ্রহকারী আছেন ওনাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। গেল বছরের ডিসেম্বরে হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করে সরকার। কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে সরকারের এই উদ্যোগকে আরও কার্যকর করার কথা বলছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।